সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকা অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি। দর্শক, একটি শব্দ মেনোপজ, এটির সাথে কিন্তু আমরা এখন কম বেশি অনেকে পরিচিত। আগে হয়তো আমরা বুঝতে পারতাম না যে এটা দিয়ে আসলে কী বোঝায়, বা হয়তো শুধু মহিলারাই জানতেন বা বুঝতেন যাদের হচ্ছে। কিন্তু এখন কিন্তু আমরা ফ্যামিলি সবাই জানি যে আসলে মেনোপজ বলতে কী বোঝায়। সেটা হচ্ছে যে মাসিকের যে প্রাকৃতিক নিয়মে বন্ধ হয়ে যাওয়ার যে ফেজটি, সেটিকে বলছি আমরা। কিন্তু এটি যেরকম না যে বন্ধ হয়ে যাওয়ার পরেই আসলে সবকিছু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে বা অনেক কিছুর প্রবলেম ছিল সেগুলো আবার নতুন করে হচ্ছে, এরকম কোনো কিছু না। বাট এটার সাথে রিলেটেড কিছু ফিজিক্যাল কন্ডিশনস অ্যারাইজ করে, সেটা অনেক আগেও করতে পারে বা এটার পরেও করতে পারে, এবং তখন কিন্তু ডিল করতে কিন্তু আমাদের ফ্যামিলির সাপোর্টটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ওই ব্যক্তিটি হয়তো বা এটা অ্যাড্রেসই করেন না অনেকের কাছে, এবং দেখা যাচ্ছে এটা নিয়ে কিন্তু আমাদের দেশের মহিলারা সবচেয়ে বেশি ভুক্তভোগী থাকেন। হাঁটু ব্যথা, পা ব্যথা থেকে শুরু করে নানা ধরনের হরমোনাল ইস্যুসগুলো তাদের হয়। তো আমরা অ্যাড্রেস করি না, আমরা বলি যে হয়তো বা বয়স হয়ে গেছে তাই উনিভাবে বিহেভ করছেন, বা আসলে কিন্তু এটা কিন্তু সম্পর্কিত থাকে অনেকটা আমাদের এই মেনোপজের সাথে। এটা কিন্তু সমাধান আমরা করতে পারি খুব ইজিলি যদি আমরা সেটাকে অ্যাড্রেস করি, ডক্টরের শরণাপন্ন হই। আজকের বিষয়টিকে আমরা রেখেছি যে মেনোপজ নারীর স্বাস্থ্য সুরক্ষা। এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আসলে আগের থেকে হয়ে গেলে কি করতে পারি, বা হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে নিজে থেকে ভালো রাখতে পারি, মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথটাকে কিভাবে আসলে আমরা ফোকাস করতে পারি এই জায়গাটাতে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং এগুলো নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন ডাক্তার ফারজানা দিবা, সহযোগী অধ্যাপক অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, বাংলাদেশ মেডিকেল কলেজ। এবং সেই সাথে আমাদের সাথে আছেন ডাক্তার কামরুন নাহার দীপা, বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট ইনফার্টিলিটি কেয়ার সেন্টার নারায়ণগঞ্জ, এবং সেই সাথে চেয়ারম্যান ও ডিরেক্টর পেন কেয়ার হসপিটাল অ্যান্ড ফার্টিলিটি সেন্টার ধানমন্ডি। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি। আপনারা চাইলে যাদের মেনোপজ হচ্ছে বা হবে বা এরকম ফিল করছেন বা হয়ে গেছে পরে নানান ধরনের অসুবিধা ফেস করছেন, তারা কিন্তু সরাসরি ফোন করে কথা বলতে পারবেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে। এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। ম্যাডামদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ মলি আপনাকে এবং বাংলা ভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দিবা ম্যাডামের কাছে একটু শুরু করি। আমরা যেহেতু কিছু কথা বলছিলাম কি যে এই মেনোপজ যে একটা ফেজ, এটা সবার লাইফে আসবে, সবগুলো মহিলা যারা আছেন তারা এই ফেজটা দিয়ে যায়। তো কিন্তু দেখা যায় কি যে এটার পরবর্তীতে কিছু ইস্যুস অ্যারাইজ করে, এটা কখনোই আর অ্যাড্রেস করেন না, যেটাতে হয়তো বা সমস্যাগুলো আরও বেশি মাত্রায় মানে তাদের ফিল হয়। তো তার আগে একটু যদি জেনে নেই সবার জানার জন্য যে আসলে মেনোপজ বলতে আসলে আমরা কি বুঝি, মানে এটা কখন হয় বা এটা কেন আমরা মানে মেনোপজ বলছি। ধন্যবাদ মলি। আসলে আপনি বলেই দিয়েছেন যে মেনোপজ মানে ন্যাচারালি মাসিকটা বন্ধ হয়ে যাওয়া। এটা আসলে মেনোপজ শব্দটা একটা গ্রিক শব্দ থেকে আসছে। এর অর্থ হচ্ছে মান্থলি পজ, মানে মেনোপজ কথাটার অর্থ যে মান্থলি যে মাসিকটা হতো, মাসে মাসে আমাদের মহিলাদের যে মাসিকটা হতো এই মাসিকটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হওয়াটা এটা ন্যাচারালি যে বন্ধ হওয়াটা, মানে কোনো ধরনের ওষুধ ছাড়া, কোনো ধরনের সার্জারি ছাড়া স্বাভাবিক জীবনের প্রক্রিয়ায় যেটা বন্ধ হয়ে যায় এটাকে আমরা মেনোপজ বলি। অনেক ধন্যবাদ। কিছু ফেজ থাকে যে আসলে মানে মেনোপজের, এটাকেও আমরা ফেজিং করি যে আসলে এটার আগে পরে কোনো ধরনের এরকম মেনোপজের ক্ষেত্রে কি এরকম ফেজিং আছে কিনা, স্টেজ আছে কিনা কোনো? হ্যাঁ, মেনোপজের কতগুলো স্টেজ আছে। এই স্টেজটাকে আসলে ক্লাসিফিকেশন করারও একটা সিস্টেম রয়েছে, যেটাকে স্ট্র ক্লাসিফিকেশন বলে। ওইটা আসলে আমরা খুব রুটিনলি ইউজ করি না। আমরা মেনোপোজাল ফেজকে 3টা ভাগে ভাগ করি, কারণ সবসময় মনে রাখতে হবে যে মেনোপোজ ইটসেলফ এটা সবসময় উল্টা দিক থেকে ডায়াগনোসিস হয়, মানে রেট্রোস্পেকটিভ ডায়াগনোসিস। অর্থাৎ 1 বছর যদি একটা মহিলার মাসিক না হয়, 1 বছর পরে গিয়ে বলতে হবে যে উনি মেনোপোজে গেছেন। কাজে এই স্টেজগুলোকে মেনোপোজ ভাগ করা হয়, যেমন প্রিমেনোপোজ, পেরিমেনোপোজ অ্যান্ড পোস্ট মেনোপোজ। জিনিসটা হচ্ছে যে মেনোপোজের আগের অংশটাকে আমরা বলি পেরিমেনোপোজ। অর্থাৎ মেনোপোজের কারণ হিসাবে যখন শরীরে হরমোন কমে যেতে থাকে তখন দেখা যায় যে মাসিকটা অনিয়মিত হয়ে যায় এবং কিছু কিছু সিমটম দেখা যায়। এই সময়টাকে আমরা পেরিমেনোপোজ বলি। এবং মেনোপোজ কথাটার অর্থ হচ্ছে 1 বছর মাসিক বন্ধ রয়েছে, এবং পোস্ট মেনোপোজ কথাটার অর্থ হচ্ছে মেনোপোজ হওয়ার পরবর্তী জীবনটাকে আমরা পোস্ট মেনোপোজ বলছি। এই জায়গা থেকে আমি একটু কামরুন নাহার দীপা ম্যাডামকে একটু অ্যাড করতে বলবো। আমরা ম্যাডাম কিন্তু বলে দিলেন যে কিছু স্টেজে যাচ্ছে, এর মধ্যে আসলে
কোন মানে কখন থেকে আসলে একটা নারী আসলে আমাদেরকে সতর্ক হতে হবে যে এই সময়গুলোতে আমি নিজেকে এভাবে ভালো রাখবো, বা এই বিষয়গুলোকে আসলে মাথায় আনতে হবে কিনা, নাকি এটা নর্মালি আমরা নিব, বা এই ধরনের কোনো কিছু আছে কিনা? ধন্যবাদ মলি, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের এই বিষয়গুলো আমাদের দেশের নারীদের মধ্যে খুব একটা মানে আসে না। হয়তো ভাবেন যে না, এটা তো একটা সাধারণ বিষয় যে একসময় আমার মাসিক বন্ধ হয়ে যাবে, এবং যে সিমটমগুলো হয় যেটা অ্যাওয়ারনেসটা অনেক কম। হ্যাঁ হ্যাঁ, যে ডক্টর দিবা বললেন যে পেরিমেনোপজে কিছু সমস্যা হয়, যেমন তাদের হট ফ্লাশ হয়, রাতে ঘুম ভেঙে যায়, বুক ধরফর করে, মানে হরমোন বিষণ্ণতায় কমে যাওয়ার ভোগেন। যে স্টেজটা হ্যাঁ যখন হ্যাঁ, হয়। এইগুলো কিন্তু ওনারা আমলে আনেনি না, ওনারা ভাবেন যে এটা তো নর্মাল। কিন্তু এই বিষয়গুলা অবশ্যই আমাদের মানে নজরের মধ্যে আনতে হবে, এবং তাদের অবশ্যই এটা ভাবতে হবে। কারণ আমাদের দেশে এশিয়ান কান্ট্রিতে মেনোপজের বয়স বলা হচ্ছে যে 45 থেকে 55 বছর, আর অ্যাভারেজে 50 থেকে 52 বছরে একজন মহিলা মেনোপজে মানে উপনীত হন। তো মেনোপজে উপনীত হওয়াটা একটি মাইল ফলক, এবং মেনোপজের পরবর্তী অধ্যায়টি কিন্তু আসলে যদি একজন মহিলা সচেতন হন তাহলে তার জন্য কিন্তু খুব স্মুথলি যাবে। আর মেনোপজের উপসর্গগুলো কিন্তু সবার একই রকম থাকে না, ব্যক্তি টু ব্যক্তি ভেদাভেদ হয়, সবারই একই রকম উপসর্গ এমন না। কারো আছে যে হ্যাঁ হালকা একটু হট ফ্লাশ হচ্ছে, হঠাৎ গরম হয়ে যাচ্ছে, বুক ধরফর করছে, উনি সেটা সহ্য করতে পারছেন, কিংবা সহ্য করতে না পারলে তখন ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন। কারো হাতে প্রচণ্ড বিষণ্ণতায় ভুগছেন, এত বিষণ্ণতায় ভুগছেন যে অনেক সময় আত্মহত্যা করতে যাচ্ছেন, এরকম হতে পারে। কারো আছে হঠাৎ করে হ্যাঁ রাতে ঘুম হচ্ছে না, ভুলে যাচ্ছেন, হঠাৎ করে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। এই যে উপসর্গগুলো, এগুলো যদি দীর্ঘদিন থাকে তবে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং ডাক্তারের শরণাপন্ন হলে উনি আশা করি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। আমি আবার দিবা ম্যাডামের কাছে আসবো। ম্যাডাম, পেরিমেনোপজ ফেজটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা বোঝা যাচ্ছে যে সময়টাতে হরমোনটা কমে যায়। তো তখন কি আমরা মানে নিজের উদ্যোগে একটু ডক্টর দেখাতে পারি কিনা, বা একটু গাইনোকোলজিস্টের কাছে যেতে পারি কিনা, যে আসলে আমার এই সময়টাতে নিজের কিভাবে কেয়ার করা উচিত? এটা বুঝতে হলে আসলে তাকে তখন মানে কোন সময়টাতে আসলে যেতে হবে, মানে এটা কি দেখে তিনি বুঝতে পারবেন যে আমি আসলে এই ফেজটাতে আছি বা এই ফেজটার দিকে যাচ্ছি? আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে এই সময়টা আগে যেমন অ্যাওয়ারনেস একদমই ছিল না, মানুষ সচেতন ছিল না, এখন কিছু কিছু সচেতনতা হচ্ছে। তো কখন আসে আমাদের কাছে পেশেন্ট, এখন এটা বলে দিতে হবে না যে এই সময়টাতে আসেন। বেসিক্যালি যেটা হয় যে আমাদের আমাদের জরায়ুর দুই পাশে দুটো ডিম্বাশয় থাকে, যেটাকে আমরা ওভারি বলি। তো ওভারিতে একটা স্পেসিফিক পরিমাণে ডিম আমাদের থাকে মেয়েদের। এই ডিমটা যখন ফুরিয়ে যায় তখন হচ্ছে আস্তে আস্তে মেনোপজের দিকে আমরা যাই, এবং এই ওভারি ইজ দ্য সোর্স অফ হরমোন, যেটা ফিমেল হরমোনের সোর্স। এটা হচ্ছে ইস্ট্রোজেন এখান থেকে রিলিজ হয়। তো ইস্ট্রোজেন বন্ধ হয়ে যায়, যখন ইস্ট্রোজেন কমে যায় শরীরে, তখন আস্তে আস্তে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির যে সিমটমগুলো আপা বললেন ওগুলো চলে আসে। তো এর মধ্যে হট ফ্ল্যাশ আসে, নাইট সোয়েট আসে, মানে রাত্রে ঘুম ভেঙে গেল, বুক ধড়ফড় করলো, বিষণ্ণতা আসলো, ভুলে যাওয়া গেল, মানে যেটাকে আমরা ব্রেইন ফগ বলি, যে হঠাৎ চশমাটা কোথায় রেখেছি সারা বাড়িতে খুঁজে পাচ্ছি না, দেখা গেল যে ঠিকই কিন্তু আমি মাথার উপরে চশমাটা নিয়ে ঘুরছি, অথবা চাবির রিংটা হয়তো কোমরে নিয়ে ঘুরছি, আমি খেয়াল করলাম না, এরকম আসে অবশ্যই, সেটা একটা সিমটম। কিন্তু যেটা মেইনলি হয় যে লং টার্মে এই এস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য আমাদের শারীরিক কিছু লং টার্ম এফেক্ট আছে। এই এফেক্টগুলো মেইনলি আমাদের ব্রেন, হার্ট এবং বোনে কাজ করে। তো জিনিসটা হয় কি, অস্টিওপোরোসিস হয়, অর্থাৎ বোন ক্ষয় হয়, হাড্ডি ক্ষয় যায়, এবং এই রোগীগুলো খুব তাড়াতাড়ি হাড্ডি ভেঙে যেতে পারে, অথবা হার্টের প্রবলেম দেখা যেতে পারে। যাদের আর্লি মেনোপোজ হয় তাদের অনেক সময় হার্টের প্রবলেম দেখা দেয়, এবং অনেক সময় ব্রেন, ওই যে বললাম না যে মনে থাকলো না, খুব ইরিটেটেড হয়ে থাকলো, একটুতেই বিরক্ত, একটুতেই কান্না পাচ্ছে, খুব ইমোশনাল হয়ে যাচ্ছে, কাজেই এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি হয়। তো মেইনলি আমাদের কাছে যখন পেরিমেনোপোজে ফিমেলটা আসে বা ওম্যানটা আসে, তখন ওরা আসে হচ্ছে মেনলি ওনারা আসেন হট ফ্ল্যাশ নিয়ে, অস্থির, হঠাৎ করে ঘাম ছুটে গেল, এটা শীতের দিন হলো, এসির ভিতরে বসে আছেন, হঠাৎ করে এমন ঘাম, অস্থিরতা, 10 মিনিট থাকলো বা 5 মিনিট থাকলো, হঠাৎ করে থেমে গেল, তখন আবার শীত লাগলো, মানে সবাই অবাক হয়ে যায়, কাউকে বুঝতে অসুবিধা হয় না যে ওনার হট ফ্ল্যাশ হচ্ছে, অস্থির হয়ে যায়, ঘামতে থাকেন শীতের ভিতরে, সবার হয়তো ঠান্ডা লাগছে, উনিও হয়তো ঘেমে গেলেন। এরকম হলো যে রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেল, পুরা বিছানাটা ভিজে গেছে, অস্থির লাগছে, বুক ধড়ফড় করছে, এভাবে আসে। আর আরেকটা গ্রুপ অফ পিপল আমাদের কাছে আসে যারা
প্রিম্যাচিউর মেনোপজ। হ্যাঁ, এটাতে আমরা আসতে চাচ্ছিলাম যে এটা কি আসলে একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন নাকি কোনো ধরনের ডিজিজ ওরিয়েন্টেড কন্ডিশন, মানে প্যাথোলজিক্যাল কন্ডিশন কিনা এটা? আপা বলেছেন যে আমাদের মেনোপোজাল এজ বেসিক্যালি 50-52 আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। তো এর আগে যখন মেনোপোজ হয়ে যায়, ধরেন যে 40 থেকে 45-এর ভিতরে যদি মেনোপোজ হয়, এটাকে আমরা আর্লি মেনোপোজ বলি। কিন্তু ইফ ইট ইজ বিফোর 40, মানে 40-এর আগে হলে সেটাকে আমরা প্রিম্যাচিউর বলি, মানে ম্যাচিউর হওয়ার আগেই মেনোপোজ হয়ে গেল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের অনেকের জন্য, বিশেষ করে আমরা যারা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করি তাদের জন্য। কারণ ডিম তো ফুরিয়ে গেছে বলেই মেনোপোজে চলে যাচ্ছেন। তো ডিম যেখানে নাই, বাচ্চা হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, এবং থাকলেও খুবই কম থাকে, 1 নাম্বার। 2 নাম্বার, এই রোগীগুলোকে কিন্তু অনেক একটা দীর্ঘ সময় মেনোপোজাল স্টেটে কাটাতে হয়, কাজেই এদের ক্ষেত্রে হেলথ রিস্ক বা শরীরের ঝুঁকি অনেক বেশি থাকে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আর এখানে একটা মানে আমি আবার দীপা ম্যাডামের কাছে আসবো এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে এই যে মেনোপোজের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আমরা সবসময় দেখি যে অনেক সময় আমরা মেন্টাল হেলথ কাউন্সিলিং করি, সেটাতে আমি পরে আসবো, বাট ফিজিওলজিক্যালি যদি তাদেরকে আমরা একটু বেটার রাখতে চাই, সেখানে আসলে হরমোনটা যেহেতু কমে যাচ্ছে, হরমোন রিপ্লেস করার কি কোনো উপায় আছে কিনা, বা সেটা করি কিনা আমরা? খুব সুন্দর প্রশ্ন। আসলে এই যে ম্যাডাম বললেন, দিবা ম্যাডাম বললেন যে প্রিম্যাচিউর মেনোপজ, অর্থাৎ পিওআই কিংবা অকাল মেনোপজ হচ্ছে, এটা কিন্তু আমাদের দেশে এখন প্রচুর পাচ্ছি আমরা। এটুকু আমি একটু আগে বলে নিই, প্রচুর পাচ্ছি মানে যারা এই বয়সে আসছেন, যে 38 বছর বয়সে আসছেন, কিংবা 36-36 বছর আসছেন, 40-এর আগেই তাদের মেনোপজ হয়ে যাচ্ছে, মাসিক হচ্ছে না 1 বছর 2 বছর, এবং তারা বাচ্চা চাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা মানে প্রতিকূলতার মধ্যে দিয়ে যাই, কারণ তাদের তো সময়ের আগেই ডিম ফুরিয়ে যায়। এটার মানে জানার আগে একটু যদি জানি যে কেন, মানে কি কারণে এটা হচ্ছে, বা এটা হতে পারে জেনেটিক, হতে পারে অটোইমিউন কোনো ডিজিজ হয়েছে, হতে পারে রেডিওথেরাপি, কেমোথেরাপি, কিংবা হতে পারে অজানা কারণ। হ্যাঁ, তার জন্য কিন্তু আমাদের একেবারে খুব ডিটেলস পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত করে তার চিকিৎসাটা খুব সুন্দরভাবে দিতে হবে, যাতে ভবিষ্যৎ জীবনটা তার যদি বাচ্চা কাচ্চার প্রয়োজন হয়, বাচ্চা কিভাবে হবে, সেটা মানে আইভিএফ এর মাধ্যমে হবে কিনা, কিংবা সেটা ডোনার ওভামের মধ্যে হবে কিনা, কিংবা যদি নাও হয় তার পরবর্তী জীবনটা যেন সে সুন্দরভাবে সুস্থভাবে কাটাতে পারে, সে বিষয়ে আমরা খুব সচেতন থাকি এবং তাদেরও সচেতন করে তুলি, এবং টাইম টু টাইম আমাদের কাছে আসতে পারি। আরেকটা যেটা জিজ্ঞাসা করছিলেন যে ফিজিওলজিক্যাল মানে কি সমস্যাগুলো হচ্ছে, মূলত তো মেইন কালপ্রিট যেটা দিবা ম্যাডাম বলেছেন যে এস্ট্রোজেন, এস্ট্রোজেন হরমোনটাই হচ্ছে মেইন কালপ্রিট, যার জন্য আমরা মহিলারা, আমাদের দেশের মহিলারা ভুগছেন মেনোপজে। তো সময়ের আগেই যদি এস্ট্রোজেন হরমোন কমে যায়, তখন তো ওই সমস্যাগুলো হচ্ছেই, যেগুলো উনি বললেন এবং আমিও বললাম। পাশাপাশি যে হার্ট স্ট্রোক, হার্টের সমস্যা, কিংবা এই যে হাড়টি ভেঙে যাওয়ার প্রবণতা, তারপর হচ্ছে যে আপনার এই যে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, বিষণ্ণতা, চরম বিষণ্ণতা হওয়া, এগুলাকে প্রিভেন্ট করতে হলে আমরা অবশ্যই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারি। তবে এখানে কথা আছে যে সবাইকেই যে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে পারবো তা নয়। একজন মহিলাকে সঠিক পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে তার অতীতে কোনো লিভারে কোনো প্রবলেম ছিল কিনা, তার ব্রেস্টে কোনো গুটি কিংবা চাকা আছে কিনা, কিংবা তার ফ্যামিলির কোনো ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের তার মা খালার কোনো ওভারি কিংবা জরায়ুতে কোনো ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা, তার কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, এ ধরনের কিছু ঝুঁকিপূর্ণ বিষয় মাথায় রেখে তারপর হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া যায়। এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কিন্তু চমৎকার, আমাদের দেশে এটা অ্যাভেলেবল, বিদেশে তো আছে কিন্তু আমাদের দেশেও আছে, এবং এটা আমরা দিয়ে আসছি, এবং আমাদের নারীরা এটা খেয়ে খুব ভালো আছেন। অনেক ধন্যবাদ। ম্যাডামের কাছে আবার আসছি যে ম্যাডাম যেহেতু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কথা বললেন, এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা আসলে এটাকে লাইফ লং নিতে হয় কিনা, বা আমরা যদি নির্দিষ্ট সময় নেওয়ার পর ভালো থাকি তাহলে কি আবার সে অফ করে দিবে কিনা, এটা অনেক সময় প্রশ্ন থাকে, কারণ এগুলো তো আসলে একটু এক্সপেন্সিভ থাকে, তো অনেকে অ্যাভেল করতে পারে না। তো সেই জায়গা থেকে আসলে আমরা কিভাবে গাইড করতে পারি? আসলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সবার লাগবে না, এটা হচ্ছে প্রথম কথা। 80% পেশেন্ট, মানে 10 জনের 8 জন রোগী সময়ের সাথে ঠিক হয়ে যাবেন, কিছু লাইফস্টাইল মডিফিকেশনে ঠিক হয়ে যাবেন, কিছু জীবনযাত্রার পরিবর্তনে ঠিক হয়ে যাবেন। কাজে হরমোন রিপ্লেসমেন্ট সবাইকে আমরা আসলে দেই না। এটা ডিপেন্ড করে যে কার সিমটমটা কতটুকু, এটাকে আমরা ইন্ডিভিজুয়ালাইজড করি, অর্থাৎ যার প্রয়োজন তাকেই শুধু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিই। যেমন ধরেন যে আমি একটা উদাহরণ যদি দিই, আমাদের গ্রামে তো অনেক মহিলা থাকেন, এনারা কি কখনো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়েছেন বা জানেন না, কিন্তু ওনাদের
এইটুকু জানেন যে গরম লাগলে হয়তো একটু গরমের জায়গা থেকে অ্যাভয়েড করে আমরা অন্য জায়গায় থাকবো, একটু সুতির সাথে সুতি ঢিলা ড্রেস পরবো। অথবা এরকম হতে পারে যে এটা আমাকে ট্রিগার করছে, যেমন চা কফি এগুলো ট্রিগার করে, স্পাইসি ফুড এগুলো হট ফ্ল্যাশটাকে ট্রিগার করে, এগুলো আমি একটু অ্যাভয়েড করলাম। ম্যাডাম যেহেতু বললেন এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, এক একজন এক এক রকম ব্যাপার। এই জন্য সবার যে লাগে তা কিন্তু না, বেশিরভাগ মানুষের সময়ের সাথে এটা শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আর যাদের অ্যাডজাস্ট না হয় তাদের কিছু জীবনযাত্রার পরিবর্তন আমরা অ্যাডভাইস করি, সেটা হতে পারে খাদ্য, সেটা হতে পারে এক্সারসাইজ, সেটা হতে পারে কিছু কিছু ঔষধ যেগুলো নন হরমোনাল ড্রাগ, এগুলোতে আমরা ট্রাই করি। এগুলো যখন কাজ না করে সেক্ষেত্রে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে অবশ্যই যাই। যেটা আপা বললেন এটা হচ্ছে ইস্ট্রোজেন আমরা দেই। তবে এখানেও ব্যাপার আছে, ইস্ট্রোজেন অনেক সময় আমাদের জ্বরেও যদি থাকে সেখানে কিছু ক্ষতি করতে পারে, জ্বরের ভিতরের লেয়ারটাকে মোটা করে ফেলতে পারে এবং সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারের উৎপত্তি হয়। কাজে দিস ইজ নট সো ইজি এবং এটাকে সহজে যে নিয়ে নেব এটা কিন্তু এরকম না ম্যাডাম। আমরা ফলো আপে থাকতে হয়। আরেকটু আলোচনা আসছে, আমাদের সাথে একজন দর্শক আছেন, তার ফোনটি নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, রাজশাহী থেকে বলছি। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি ম্যাডাম, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার সর্বশেষ একটা কন্যা সন্তান হয়, আমার ওয়াইফের বয়স 35 আর কি, এবং ওই সময় আমার আগে আরো 2টা সন্তান হচ্ছে, যার কারণে আমি ওই সময় লাইগেশন করে নিয়েছিলাম। লাইগেশনের পরপরই এই 36-37 এরকমই মানে একদম মনোপজ হয়ে যায় আর কি। ওনার এখন বর্তমানে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কিছু সমস্যা দেখা দেয়। তো এই যে আর্লি মনোপজ হয়ে গেল, এর জন্য কি কি সমস্যা হতে পারে এবং কি করণীয়, এবং ডায়াবেটিস তো চিকিৎসা নিচ্ছে। ম্যাডাম, আমরা কোনো কোশ্চেন করতে চান কিনা? না, আসলে মেনোপজ যে হয়েছে এটা কি কনফার্ম করেছেন? আপনার ডাক্তার বলেছে যে মেনোপজ হয়েছে, নাকি মাসিক হচ্ছে না বলেই মনে করছেন মেনোপজ হয়েছে? মাসিক হচ্ছে না বলেছে, এটাই তো না। আসলে হয় কি, নর্মালি যখন আমরা চিন্তা করি দর্শক যে 40-এর পরে হলো ব্যাপারটা এবং মাসিক উঠে গেল, সেই সাথে কিছু সিমটম থাকলো, তখন আসলে আমরা তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা না করলেও আমরা মনে করি যে মেনোপজ হয়তো হয়েছে। কিন্তু 40-এর আগে যখন মেনোপজ বা মাসিক বন্ধ থাকে তখন আমরা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করি যে আসলে মেনোপজ হয়েছে। কারণ আপনার পেশেন্টের কিন্তু মানে আপনার ওয়াইফের কিন্তু অলরেডি ডায়াবেটিস রয়েছে, অন্য অনেক প্রবলেম রয়েছে বলেছেন। তো মেনোপজ তো হরমোনের সাথে রিলেটেড, কাজে হরমোনের কিছু সমস্যা থাকলে অনেক ক্ষেত্রেই কিন্তু মাসিক বন্ধ থাকতে পারে। কাজে আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে কনফার্ম হতে হবে যে আসলে মেনোপজ হয়েছে। আর লাইগেশনের কথাটা যেটা বললেন, এটার সাথেই যে ডাইরেক্টলি যে 36 বছরে মেনোপজ হয়ে যাবে লাইগেশন করার কারণে, আসলে এই রিলেশনটা আমরা মনে করি না যে এই জন্য হয়েছে। অন্য অনেক কারণ থাকতে পারে, অথবা হয়তো মেনোপজ না, ওনার নিজস্ব শারীরিক যে অসুবিধা রয়েছে এটার জন্য বন্ধ থাকতে পারে, কিছু কিছু ওষুধের জন্য বন্ধ থাকতে পারে। আমাদের দেখতে হবে যে সমস্যাটা কোথায়। দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছিলেন, যেটা আমরা মানে যেটাই হয়তো বা অনেক বেশি হয়ে থাকে, জনসংখ্যা বন্ধ হয়ে থাকলে তারা এটাকে মনে করে নিচ্ছে আসলে মেনোপজ। কিন্তু ম্যাডাম যেটা বলছিলেন যে প্রপার ডায়াগনোসিস করতে হবে যে আসলে আদৌ আসলে মেনোপজ হয়েছে কিনা, নাকি অন্য কোনো ডিজিজের কারণে হয়েছে কিনা। ম্যাডাম, আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কথা বলছিলাম, বাট এই জায়গাটা থেকে একটু কানেক্ট করি। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মহিলারা মাসিক বন্ধ হয়ে আছে, মানে তারা মেনোপজ মনে করছে এবং 3-4 বছর ধরে মাসিক হচ্ছে না, আবার কিছুদিনের জন্য হলো, তাদেরকে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই হতে পারে যে 3-4 মাস যদি মাসিক বন্ধ থাকে, আমরা মেনোপজ বলছি না, কিন্তু প্রথমেই বলেছি রেট্রোস্পেকটিভ ডায়াগনোসিস। আপনাকে মিনিমাম অ্যাটলিস্ট 1 বছর মাসিক বন্ধ থাকতে হবে, সাথে সিমটমগুলো থাকতে হবে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে ওই 1 বছর আগে মেনোপজ হয়ে গেছে। অলওয়েজ উল্টা দিক থেকে আমরা ডায়াগনোসিস করি। আর যদি কোনো অসুস্থতার জন্য হয়, যেমন ধরেন ওনার ওয়াইফের বয়স 36-35, এটা হতে পারে যে ওনার হয়তো প্রিভিয়াসলি পিসিওস একটা রোগ রয়েছে, যেটাতে মাসিক মাঝে মাঝে কিন্তু বন্ধ থাকে, ডিম ফোটে না, মাসিক মাঝে মাঝে বন্ধ থাকে। কিছু ড্রাগস রয়েছে, সেই কারণে হচ্ছে মাসিক বন্ধ থাকতে পারে। যেমন থাইরয়েড ডিসফাংশন থাকতে পারে, সেই কারণেও মাসিক বন্ধ থাকতে পারে। আমাকে অ্যাটলিস্ট 1 বছর মাসিক বন্ধ থাকতে হবে মেনোপজ কনফার্ম করার জন্য।
যে এটা মেনোপজ হয়েছে, পার্মানেন্টলি মেনোপজ। আর যদি মনে করি যে আর্লি আমি ডায়াগনোসিস করব, সেক্ষেত্রে আমাদের কিছু হরমোন টেস্ট করে ডায়াগনোসিস করতে হয়, কিছু হিস্ট্রি নিতে হয়, কিছু শারীরিক পরীক্ষা করতে হয় এবং কিছু ইনভেস্টিগেশন। এই সব কিছু মিলিয়ে আমাকে কনফার্ম করতে হবে যে উনি মেনোপজে আছেন। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমি একটু দীপা ম্যাডামের কাছে আসব যে কনফার্মেশন করার পর যখন মেনোপজ হয়েছে এরকম অনেকে মনে করেন বা আপনাদের কাছে যখন আসেন যেসব মহিলারা তাদেরকে কি আমরা একটু কাউন্সেলিং করি কিনা, বা তাদের মেন্টাল হেলথের জন্য আমরা কি কখনো এরকম হয়েছে কিনা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে বলি বা তাদের কাউন্সেলিংটা নিতে বলি কিনা? হ্যাঁ, অবশ্যই। যখন একজন মহিলার 12 মাস মাসিক বন্ধ হয়ে গিয়েছে এবং আমরা মেনোপজ বুঝি এবং সে যখন আমাদের কাছে আসে, আমরা কিন্তু তার মানে ফিজিক্যাল কন্ডিশনের সাথে সাথে মেন্টাল যে কন্ডিশন সেটাকেও আমরা নিবিড়ভাবে মানে করি, দেখতে চাই যে তার কোনো মেন্টাল হেলথে কোনো সমস্যা হচ্ছে কিনা। আর এই যে মেন্টাল হেলথ, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ একজন মহিলা তার এই যে তার দীর্ঘ জীবনে বাচ্চা কাচ্চা হলো, সে পরিবারের জন্য অনেক অবদান রাখলো, সমাজের জন্য রাখলো, তারপরে যে সে একটা মেনোপজে উপনীত হলো, এটা কিন্তু কোনো রোগ নয়, এটা কিন্তু একটা জৈবিক প্রক্রিয়া, একটা মানুষের জৈবিক প্রক্রিয়ার মধ্যে যে নির্দিষ্ট সময়ে যে তার মাসিকটা বন্ধ হয়ে গেল। কাজে এটাকে কোনো ডিজিজ হিসাবে অভিহিত করা যাবে না এবং তার পরিবারের লোকজনকেও প্রয়োজনে কাউন্সিলিং করা উচিত, যে তার পাশে থাকা, তাকে মেন্টাল সাপোর্ট দেয়। এবং যেই মহিলাটি এরকম আসলো তাকে কিন্তু আমরা শুরুতেই যেটা আপা বলেছেন যে একটা ডায়েট, যে আপনি একটি পুষ্টিকর খাবার খাবেন, আপনি রেগুলার হাঁটবেন, হাঁটা একটা এক্সারসাইজ, আপনি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করবেন। তাছাড়া মানে উনি যদি এরকম হয় যে উনি কোনো কাজ করেন না, বাসায় বসে থাকেন, বিষণ্ণতায় ভোগেন, তাকে অবশ্যই পরিবারের লোকজনকে বলতে হবে যে অবশ্যই তাকে নিয়ে সামাজিক কর্মকাণ্ডে কাজে ইনভলভ করানো, তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া। এই মেন্টাল সাপোর্টটাতে আমরা আরেকটু আসবো, মনে হয় এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটাতে। আমাদের একজন দর্শক আছেন, তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তিস্তাচিয়া থেকে আপা, আমার নাম মর্জিনা। জি, আমার বয়স 36। জি মর্জিনা আপা, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার সমস্যা মেন্স হচ্ছে, 1 মাস হচ্ছে, ভালো হচ্ছে না আপা। আচ্ছা, ম্যাডামদের কোনো প্রশ্ন আছে কিনা তার 1 মাস ধরে? আপনার মর্জিনা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার 1 মাস হয়েছে মাসিক মানে ভালো হচ্ছে না, এর আগেও কি আপনি এরকম ছিলেন যে এর আগেও 2-1 বছর আগে কিংবা কয়েক মাস আগেও আপনার এরকম ইরেগুলার মাসিক হয়েছে, যে মাসিক হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না? না, এরকম হয়নি, এইবারে এই সমস্যা হচ্ছে। না, তাহলে আপনাকে এত টেনশন করার কিছু নাই। আপনি আপনার পাশে যে বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট আছেন এই ধরনের ম্যাডামের কাছে অবশ্যই মানে যাবেন, এবং আপনার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা কিংবা আপনার জরায়ুতে নতুন করে কোনো রোগ হলো কিনা, এ ধরনের ইনভেস্টিগেশন কিংবা পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে উপযুক্ত চিকিৎসা নিলে পরে আপনি ঠিক হয়ে যাবেন। এটা আপনার টেনশনের কিছু নাই। আমার মনে হয় আপনি দ্রুতই যোগাযোগ করেন, নাহলে হয়তো আপনার রক্তশূন্যতায় ভুগবেন। তাছাড়া আপনার জরায়ুতে যদি কোনো আর্লি কোনো রোগের প্রাদুর্ভাব হয়, সেটাও ডায়াগনোসিস করে আপনি চিকিৎসাটা নিলে আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। ম্যাডাম কিছু অ্যাড করতে চান কিনা এখানে, যে এই ধরনের বিষয়গুলোতে কি প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলোকে আমরা ইভালুয়েট করব কিভাবে আসলে? কারণ উনি কিন্তু বসে আছেন 1 মাস ধরে, উনি কিন্তু এখনো ডক্টর কাছে যাননি। এটা অনেক ক্ষেত্রে হয় কি, আপাত তো খুব সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন। অনেক ক্ষেত্রে হয় যে এনারা মাঝখানে একটা অংশ হিস্ট্রির বাদ দিয়ে যান, যে উনি হয়তো এর ভিতরে কোনো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ খেয়েছেন, এটা হয়তো উনি আমাদের বলেন নাই বা মেনশন করেন নাই, হয়তো বাচ্চা নষ্ট করেছেন, এটাও আমরা জানি না। অথবা এমন কিছু ওষুধ খেয়েছেন যে মাসিকটা কিছুদিন বন্ধ রাখলো, ওই যে আমাদের ঈদ আসে অথবা হিন্দু হলে পূজা থাকে, এগুলোর কারণে মাসিক বন্ধ রাখে, তখন ওই ইরেগুলারিটিটা আসে। আর অনেক ক্ষেত্রে ন্যাচারালি 36-37-এর পরে বা 40-এর পরে এরকম ইরেগুলারিটি আসতে পারে। তবে প্রবলেমটা কোথায় সেটা ওনাকে আসলে সরাসরি একজন ডাক্তার যদি দেখেন, উনি হিস্ট্রি নিয়ে কথাবার্তা বলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আইডেন্টিফাই করতে পারবেন। আর 1 মাসের ব্লিডিংয়ে তো রক্তশূন্য হতেই পারে, আপা যেটা বললেন, এই রক্তশূন্যতাও কিন্তু একটা কারণে এরকম মাসিক কন্টিনিউ করার জন্য। কাজে এই ক্ষেত্রে আমাদের কনফার্ম করতে হবে যে ওনার প্রবলেমটা কোথায়, ওনাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আমরা যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে মেন্টাল হেলথ, যেটা নিয়ে আমরা আসলে সবচেয়ে বেশি ইগনোর করি, এবং সেটা শুধু মেনোপজের ক্ষেত্রে না, যে কোনো জায়গাতে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা মেন্টাল হেলথটাকে কিন্তু অতটা বেশি প্রাধান্য দিই না, যেটা আসলে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেয়।
মেনোপজের ওমেনদের জন্য এই যে সাপোর্টটা, এটার জন্য কি আমাদের আলাদাভাবে একটা কাউন্সেলিং সেন্টার রাখা উচিত কিনা, যে যেখানে তারা আলাদাভাবে গিয়ে কথা বলতে পারবেন, বা এরকম কি আমরা করতে পারি কিনা, বা আমরা নিজেদের চেম্বারে আমরা প্র্যাকটিসটা করি কিনা? আসলে এটা খুব ইম্পর্টেন্ট। আপা যেমন বললেন যে ফ্যামিলি সাপোর্টটা, ম্যাডাম তো বলেই দিলেন যে ফ্যামিলি সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। এখন ইম্পর্টেন্ট কেন? এটা তো ন্যাচারালি একটা মানুষের মেয়ে যখন জন্ম নিল, ওর একটা সময় গিয়ে মাসিক হবে, শিশু থেকে কিশোরী হবে, এটা তো স্বাভাবিক। আবার এই রিপ্রোডাক্টিভ এজটা শেষ হয়ে বাচ্চা কাচ্চা হবে, মাসিক উঠে যাবে, এটাও স্বাভাবিক। এটাই মানুষ মনে করে যে এটা তো স্বাভাবিক। ফ্যামিলির সবাই মনে করে যে মা এরকম করছে কেন, বা হাজব্যান্ড মনে করে ওর এত রাগ উঠে গেল কেন ওয়াইফের। তো এই জিনিসটা যে ওনার যে কষ্ট হচ্ছে, শারীরিক কষ্ট, মেনোপজের জন্য তো শারীরিক কিছু কষ্ট হচ্ছে, এই জিনিসটা উনি যেমন এক্সপ্রেস করতে পারছেন না, আমাদের যে ফ্যামিলি মেম্বার আছে ওনারাও এটা তো স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে নিচ্ছেন। এইটাতে যে জিনিসটা হয় যে হঠাৎ করে একটা মেয়ের মাসিক উঠে গেল, তখন একটা সেলফ যেটা ছিল যে আমি মাসে মাসে মাসিক হয়, আমি একটা ফিমেল, আমার একটা আইডেন্টিটি আছে, এটা অনেক সময় অনেকে এই সংকটটা তৈরি হয়ে যায়। দুই নাম্বার, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি যেটা, মহিলাদের কিন্তু বাসাটাকে সবচেয়ে বেশি মেনটেন করার যে দায়িত্বগুলো থাকে মহিলাদের উপরে। সো উনি যদি আসলে মেন্টালি পিসড না থাকেন বা হেলদি না থাকেন, তার জন্য কিন্তু আসলে বাকিদেরকে মেনটেন করাটা আসলে কষ্ট হয়ে যায়, এবং আমরা তখন কিন্তু তার বিহেভিয়ারটাকে বেশি অ্যাটাক করি যে তিনি কেন এরকম করছেন বা এরকম। আমরা পিছনের কারণগুলোকে আসলে ইভালুয়েট করতে চাই না। আমাদের আরেকজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আচ্ছা, আমাদের সাথেই থাকুন দর্শক। আমরা জি দর্শক শুনতে পাচ্ছেন আমাদের? জি আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম ফাবিয়া, আমি ঢাকা থেকে বলছি। আমি 49 ইয়ার ওল্ড। আমার অন্যান্য অনেক ডিজিজ আছে, তার মধ্যে ডায়াবেটিস এবং থাইরয়েড। তো গত 3 মাস থেকে আমার মেনস্ট্রুয়েশন বন্ধ আছে। এবং আপনি কিছুক্ষণ আগে ডাক্তার আপনারা যে সিমটম গুলো বলেছেন ওগুলো আমার দেখা যায়, হট ফ্লাশিং, মুড সুইং, এগুলো করছে। তো এক্ষেত্রে কি আমার আসলে আমি একটু পরামর্শ চাচ্ছিলাম, আমাকে ডক্টরের কাছে যেতে হবে, আমার অ্যাডভাইস নিতে হবে, নাকি আমি ধরেই নিচ্ছি যে আমার মনোপোজ আমি এভাবে চলবো? এবং আরেকজন আপা বলেছেন ফিজিক্যাল মেন্টাল হেলথের কথা, আমি ওই দিক থেকেও মনে হয় কিছুটা একটু আপসেট বা একটা ইয়ের মধ্যে আছি। তো সেক্ষেত্রে যদি একটু পরামর্শ দেন আমাকে যে আমি ডক্টরের কাছে যাবো বা কি করবো, তাহলে আমি খুব উপকৃত হই আর কি। আর ভালো লাগছিল আপনাদের কথাগুলো। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দর্শক। আপনারা এই প্রশ্নটার উত্তরটি আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আপনার এই কোশ্চেনটি অ্যাড্রেস করব। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, মেনোপজ। একজন দর্শক ফোন করেছিলেন যিনি কিনা 49 ইয়ার্স ওল্ড এবং ডায়াবেটিস মেলাইটাস এবং হাইপোথাইরয়েড আছে। তার ক্ষেত্রে আসলে ম্যাডাম আমরা ট্রিটমেন্টগুলোকে বা ইয়েগুলোকে কীভাবে করতে পারি, আমি দুজনকে অ্যান্সার দিতে পারবো। ফার্স্টে দিবা ম্যাডামকে একটু রিকোয়েস্ট করছি যে তার ব্যাপারে একটু সাজেস্ট দেওয়ার। আসলে দেখতে হবে যে আপনার মেনোপজের সিমটমগুলো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারছেন কিনা। কারণ আপনার বয়স 49, এর অর্থ হচ্ছে যে আপনার ন্যাচারাল মেনোপজে আপনি গেছেন। রিসেন্টলি হচ্ছে মানে হবে। আমরা ডায়াগনোসিস করব, যেহেতু মাত্র 3 মাস বন্ধ, 12 মাস পরে ডায়াগনোসিস করব। এখন ওনাকে দেখতে হবে যে এটার জন্য ওনার ডেইলি লাইফটা হ্যাম্পার্ড হচ্ছে কিনা। ডেইলি কাজকর্ম যদি, দৈনন্দিন কাজকর্ম যদি হ্যাম্পার্ড হয়, উনি এত ডিপ্রেশনে থাকেন যে কমিউনিকেশন করতে পারছেন না, এত বেশি শারীরিক সমস্যা হচ্ছে যে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর যদি মনে করেন না এটা একটু প্রবলেম, এটা অ্যাডজাস্ট করা যাবে, সেক্ষেত্রে উনি কিছু লাইফস্টাইল মডিফিকেশন, যেমন উনি প্রতিদিন একটু ক্যালসিয়াম নেবেন, সকাল বিকাল একটু হাঁটাহাঁটি করবেন, ট্রিগারগুলো যেগুলোতে হট ফ্ল্যাশ হচ্ছে ওই এনভায়রনমেন্টটা অ্যাভয়েড করবেন, একটু এই জিনিসগুলো করে একটু মেন্টাল স্পিসে থাকবেন, একটু নিজেকে সময় দেবেন,
একটু মেডিটেশন করবেন, একটু যোগা করবেন, এগুলো করলে কিন্তু উনি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন না। অনেক ধন্যবাদ। আমি দীপা ম্যাডামকে একটু রিকোয়েস্ট করব যে উনার এই সময়টাতে কি আসলে আমরা ডায়াগনোসিসের পরে উনি যেহেতু শুনছিলেন, উনি বলছিলেন যে উনি কি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা এই ধরনের ব্যাপারগুলো করবেন কিনা, বা এটা কি এখনই আসলে সাজেস্ট করার না, টাইম আসলে কিনা? মর্জিনা ওনার নাম, তাই না? না, মর্জিনা না, উনি আরেকজন দর্শক যিনি এখন ফোন আচ্ছা, করেছেন। আচ্ছা। তো আসলে এই সময় ওনার আসলে এইচআরটি কিংবা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা দিবা বলছিলেন যে এই সময় ওনাকে একটু মেডিটেশন করা, যোগা করা, নিজেকে lifestyle সময় modification দেওয়া। করা, নিজেকে সময় দেওয়া, তারপর খাবার দেবার দিকে খেয়াল রাখা, প্রোটিন সমৃদ্ধ খাওয়া, এগুলো খেতে হবে। প্লাস আরেকটা জিনিস যেটা না বলা কথা, আমরা মহিলারা, আমাদের দেশের মহিলারা যেটা বলতে খুবই শাই ফিল করেন, লজ্জাবোধ করেন যে এই সময়টা কিন্তু ওনাদের যৌনাকাঙ্ক্ষাও কমে যায়, ভ্যাজাইনাটা ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, ঘন ঘন প্রস্রাবে যান, রিপিটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু ওনারা সহজে বলতে চান না, ভাবেন যে এটা বললে কে কী ভাববে, কীভাবে বলবো। কিন্তু এটাও কিন্তু ওনার মানে লাইফের, জীবনের একটা বিশাল অংশ। কারণ মেনোপজ হওয়া মানে জীবনের শেষ নয়, এটা একটা মাইলফলক। এখান থেকে একটি নারী আত্মবিশ্বাসের সঙ্গে পরবর্তী জীবনটা কাটাতে পারেন যদি উনি সঠিক পরামর্শ নেন, সঠিকভাবে ওনার জীবনযাপন করেন এবং ফ্যামিলি যদি ওনাকে সাপোর্ট করে, হাজবেন্ডের সাপোর্ট কিন্তু এখানে আসলে গুরুত্বপূর্ণ, পরিবারে যারা আছেন ছেলেমেয়েদেরটাও তারা যদি করেন, গুরুত্বপূর্ণ। কাজে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এই আমাদের জায়গাতে কাছে। আবার ম্যাডামকে বলছিলাম যে ম্যাডাম আমাদের সাথে শেয়ার করছিলেন যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, যেটা প্রাক্তন বিএসএমএমইউ ছিল, সেখানে এই সেন্টার আছে আপনি বলছিলেন। হ্যাঁ, আমাদের একটা মেনোপজ ক্লিনিক আমরা উদ্বোধন করেছিলাম, ওখানে কিছুদিন আমরা পেশেন্টও দেখেছি, কিন্তু রিসেন্টলি একটু বন্ধ আছে, আমরা আবার শুরু করব। তবে ইনফার্টিলিটির যে ডিপার্টমেন্টটা আমাদের, ওখানে আমরা প্রিম্যাচিউর মেনোপোজের যে পেশেন্টগুলো আছে সেগুলোকে দেখি, কারণ প্রিম্যাচিউর মেনোপোজ কিন্তু ইনফার্টিলিটির একটা খুব উল্লেখযোগ্য অংশ, যে রোগীগুলো অনেক বেশি মানে সাফার করে, ট্রিটমেন্ট প্রয়োজন, সাহায্য প্রয়োজন, কাজে এই রোগগুলোকে আমাদের সাহায্য করতে হয়। কাজে প্রিম্যাচিউর মেনোপোজ নিয়ে যারা আসে তাদেরকে আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ইনফার্টিলিটি আউটডোর ডি ব্লকের নিচতলায়, ওখানে আমরা দেখছেন। ম্যাডাম বলছিলেন যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে আমরা কিন্তু একটা ফুল প্রসেস অ্যাপ্লাই করি, স্ট্রোজেনের কথাটা বলছিলেন, আরো কিছু কি আমরা এখানে করি কিনা? হ্যাঁ, এটা বলছিলাম। তার আগে একটু অ্যাড করতে চাচ্ছি যে এই যে হাঁটু পায়ের ব্যথা, বা অনেক সময় দেখা যাচ্ছে যে জয়েন্টে জয়েন্টে ব্যথা, অনেক সময় মেনোপজের পরেই এটা হতে থাকে, এটাও কি আসলে আমরা এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা এই ধরনের বিষয়গুলোর মাধ্যমে কারেক্ট করতে পারি কিনা? হ্যাঁ, যেটা বলেছিলাম যে মেনোপজ হলে হাড়টি ক্ষয় যাবে, ব্রেনের সক্ষমতা কমে যাবে, হার্ট দুর্বল হয়ে যাবে। কাজে এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য অনেক ক্ষেত্রে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিই, বিশেষ করে প্রিম্যাচিউর মেনোপজ যাদের হয় তাদের দেই, কিছু রিস্ক ফ্যাক্টর থাকলে দেই। তবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ম্যাডাম তো বলেছেন যে কিছু ইনভেস্টিগেশন, কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমরা দেই না, কিছু হিস্ট্রি এগুলো ছাড়া দেওয়া হয় না। তবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির খুব ইম্পর্টেন্ট অংশ যে রিপ্লেস করতে হয় শুধু ইস্ট্রোজেনকে, কিন্তু সাথে সাথে কিছু কিছু সময় এর সাথে আমরা প্রোজেস্টেরন অ্যাড করি। কারণ কি, দেখা যায় যে জরায়ু যখন আমাদের আছে, যে মহিলার জরায়ু আছে, মানে এটা সার্জিক্যাল মেনোপজ না, সেক্ষেত্রে শুধু যদি ইস্ট্রোজেন দিতে থাকে, জ্বরের ভিতরে লেয়ারটা মোটা হয়ে যায় এবং এই মোটা লেয়ার থেকে অনেক সময় ক্যান্সারের উৎপত্তি হতে পারে, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া ফলোড বাই এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলি। যেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা ইস্ট্রোজেনের সাথে প্রোজেস্টেরন দেই। কাজে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং ইনভেস্টিগেশন করাতে হবে, করে তারপরে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হবে। এবং এটা নিলে কতদিন নিতে হবে, কতদিন পর পর ফলো আপ করতে হবে, এটা আপনার বিশেষজ্ঞ ডাক্তারই জানতে হবে। দীপা ম্যাডামের কাছে একটু আসি যে একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা আলোচনা আসলে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হিস্টেরেক্টমি, যে ইউটেরাসটা ফেলে দেওয়ার কোনো ধরনের প্যাথোলজিক্যাল কন্ডিশন থেকে যদি এরকম হয় যে না আমার জ্বরে ওটা ফেলে দিতে হবে বা আমার হিস্টেরেক্টমি করতে হবে, যারা এটার মধ্যে দিয়ে যান, আর্লিতেই যান, তাদেরও তো আসলে মেনোপজের সিচুয়েশনগুলো হয়, তো সেক্ষেত্রে কি আমরা আসলে তাদেরকেও কি সেম ভাবে ডিল করি কিনা? আচ্ছা, যেটা আপনি বললেন যে অপারেশনের মাধ্যমে জরায়ু অপারেশন করার পরে যেটা হচ্ছে সেটাকে আমরা বলি সার্জিক্যাল মেনোপজ। ঠিক আছে, এটা মানে নর্মাল মেনোপজ না, সার্জিক্যাল মেনোপজ। তো এই সার্জিক্যাল মেনোপজ যাদের হচ্ছে অনেক সময় 35 ইয়ার্সে ফেলে দিচ্ছে, 40 ইয়ার্সে ফেলে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওদেরকে কিছু হরমোন ট্রিটমেন্ট দিতে হয়।
কিন্তু তার আগে আমরা কিন্তু শুরুতেই বলে নিই যে এই যে সার্জিক্যাল মেনোপজ হলো, তারপরে তার ডায়েট সম্পর্কে আমরা কাউন্সিলিং করি, তার লাইফস্টাইল কিভাবে হবে সেটা আমরা কাউন্সিলিং করি, এবং তারপরে যদি তার কমপ্লেইন থাকে যে তার হট ফ্লাশ হচ্ছে, তার বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, তখন অবশ্যই তার আবার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে থাকি। তবে যাদের জরায়ু নেই তাদেরকে শুধু এস্ট্রোজেন দিলেই হয়, আর যাদের জরায়ু আছে ইনট্যাক্ট ন্যাচারাল মেনোপজ, তাদের বেলায় আমরা এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুটো হরমোন দিয়ে থাকি, একসাথে দিয়ে থাকি। আরেকটা ব্যাপার আমি বলি, যেটা বলি না, যে এই যে যোনিপথের শুষ্কতা, বারবার ঘন ঘন প্রস্রাবে যাওয়া কিংবা যৌনকাঙ্ক্ষা, হ্যাঁ, এটা সমস্যা। আমাদের দেশে কিন্তু লোকাল এস্ট্রোজেন হরমোন পাওয়া যায়, যেটা আমরা ইউজ করি, কিংবা আরও কিছু জেল হিসেবে পাওয়া যায়, যেটা ইউজ করলে ওনারা রিলিফ পান। তো আমার মনে হয় যাদের এ ধরনের সমস্যা আছে, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে তারা এই ধরনের সমস্যা থেকে রেহাই পাবেন এবং অনেকটাই ভালো হবে। অনেক সময় দেখা যায় কি যে আমরা, যেহেতু আপনি ম্যাডাম বলছিলেন যে লাইফস্টাইল, হ্যাঁ একটু অ্যাড করে, সার্জিক্যাল মেনোপজ অবশ্যই মাসিকে মানে ইউটেরাস ফেলে দিলে সার্জিক্যাল মেনোপজ হচ্ছে, কিন্তু হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ওই রোগীগুলোরই লাগবে যাদের ওভারি সহ ফেলে দেওয়া হলো। ওভারি ইজ দ্য সোর্স অফ হরমোন। ওভারি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ওনার মেনোপোজাল সিমটমগুলো থাকবে না, অনলি মাসিকটা বন্ধ থাকবে। কাজে ওভারি যতক্ষণ কার্যক্ষম থাকবে ততক্ষণ আমার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির প্রয়োজন দরকার নেই। ম্যাডামের কাছে যেহেতু আসলামই, আমি একটু জানতে চাবো, যেহেতু ম্যাডাম প্রথমে আপনি একটা কথা বলছিলেন যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সবার জন্য প্রযোজ্য নয়, সেটা আসলে শুধুমাত্র ডক্টরই তাদেরকে সাজেস্ট করবেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি যখন বলছিলেন যে আমরা লাইফস্টাইল এবং খাবার দাবারটাকে দিয়ে আসলে কারেক্ট করতে পারি, সেখানে যদি আমাদেরকে একটু লাইফস্টাইলটা সম্পর্কে বলেন। আমি ম্যাডামের কাছ থেকে, দীপা ম্যাডামের কাছ থেকে ফুডটা সম্পর্কে জানবো, লাইফস্টাইলটা আমরা আসলে কিভাবে লিড করতে পারি একজন ওমেন ভালো থাকার জন্য ওই সময়টিতে। লাইফস্টাইল আমরা 3টা ডি দিয়ে কথা বলি। একটা হচ্ছে যে ডিসিপ্লিন, ডায়েট অ্যান্ড ড্রাগস। ডিসিপ্লিনের মধ্যে যেটা এক্সারসাইজ, যে রেগুলার একটা এক্সারসাইজ করবে, আমরা বলি যে সপ্তাহে একটা মিডিয়াম ইন্টেন্সিটির এক্সারসাইজ করবে, এটা অন্তত 150 মিনিট, এবং এটা ওয়েট বেয়ারিং হলে ভালো হয়, কারণ মেনোপজের সাথে আমাদের মাসেলগুলো দুর্বল হতে থাকে। কাজে ওয়েট বেয়ারিং এক্সারসাইজ করবে, হাড্ডি ক্ষয়টা অ্যাভয়েড করতে পারবে। 2 নাম্বার হচ্ছে যে ডায়েট, যেটা দীপাপা বলবেন। আর আরেকটা হচ্ছে যে ডিসিপ্লিন লাইফ একটা লিড করতে হবে আমাদের। ডিসিপ্লিন মানে হট ফ্ল্যাশ যেগুলোতে ট্রিগার করে, এগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে রেগুলার এক্সারসাইজ, যেটাকে আমরা বললাম, সেটা করতে হবে, একটু মেডিটেশন করতে হবে, একটু শারীরিক শান্তিতে থাকতে হবে, একটু ফ্যামিলি সাপোর্ট লাগবে, একটু যে কাজগুলো করলে ভাল লাগে সেই হবিগুলোকে আবার নতুন করে তৈরি করতে হবে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে ড্রাগস। হরমোন ছাড়াও কিছু কিছু ড্রাগ আমরা ইউজ করি, যেমন হচ্ছে যে ইভিনিং প্রিমরোজ অয়েল, হট ক্লোভ, ফাইটোইস্ট্রোজেন খাবার, জাতীয় খাবার যেগুলোতে আছে, যেমন পেঁয়াজে আছে অথবা রসুনে আছে, এই খাবারগুলো, প্রোটিন রিচ খাবারগুলো কিন্তু কার্বোহাইড্রেট বা ফ্যাট কমিয়ে দেবে। এই জিনিসগুলো করে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই ভালো থাকতে পারি। ম্যাডামের কাছে একটু জানতে চাচ্ছিলাম, ম্যাডাম, যে কোন কোন খাবারগুলো এই সময় আসলে আমরা একটু অ্যাভয়েড করলে ভালো, বা কোন খাবারগুলো খেলে মানে এই সময়টাতে একটু ভালো থাকা যাবে, এগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, যাদের মেনোপজের দিকে যাচ্ছে। অলরেডি কিছু কিছু কথা চলে এসছে যে আমরা কি নিব না। যেমন দীপা ম্যাডাম বলেছেন যে আমরা হট স্পাইসি, যেমন চা কফি, এগুলো নিব না। আমরা গরম খাবারগুলো অ্যাভয়েড করব। মানে অতিরিক্ত চা কফি খাওয়াটা, যেটা আসলে চা কফি খাওয়া ছাড়া তো আসলে থাকতে পারে না অনেকে, তো অনেক অতিরিক্ত না খাওয়াটা বেটার। কার্বোহাইড্রেটটা একটু অ্যাভয়েড করব। প্রোটিন জাতীয় খাবার বেশি খাবো, যেমন দুধ, দই, বাদাম, মাংস, মাছ, এই ছোট মাছ, ওমেগা 3 যেগুলো আছে, এগুলা খাবার নিতে হবে। এবং অ্যাকচুয়ালি তাকে কিন্তু কিছু বছরে, একেবারে না হলেও বছরে একবার অন্তত তার রক্তচাপ পরীক্ষা করা, তার ডায়াবেটিস দেখা, তার কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে কিনা সেটা দেখা, এগুলা তাকে করা উচিত। এবং ইভেন কি আমরা বলি যে মেনোপজ হলেও কিন্তু ওই জ্বরের মুখের একটা স্ক্রিনিং করতে হয়, প্যাপস্মিয়ার, সেটাও তার করা উচিত। তাহলে বছরে একবারও যদি একজন নারী একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান এবং তার পরামর্শ নেন, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেন, তাহলে তার এই যে ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তবে আমার মনে হয় যে গ্রামে এই বার্তাগুলি পৌঁছে দেওয়া খুব জরুরি। যদিও আপনি হয়তো জানেন যে আমাদের একটা মেনোপজাল সোসাইটি আছে, এবং এই সোসাইটি কিন্তু অনেক কাজ করছে, যদিও হয়তো সারা বাংলাদেশে ওইভাবে করতে পারছে না, কিন্তু তারপর আমাদের চেষ্টা অব্যাহত আছে। যে মেনোপজাল সোসাইটিতে ম্যাডামও আছেন, উনিও কাজ করছেন সক্রিয়ভাবে, তা আমরা কিন্তু কাজ করে যাচ্ছি।
ম্যাডামের কাছে এটা নিয়ে জানতে চাচ্ছিলাম, যেহেতু মেনোপজাল সোসাইটির কথা আসছে, তো সেখান থেকে আমরা কি আসলে কোনো কমন মানে উদ্যোগ নিতে পারি কিনা, যেখানে মেন্টাল হেলথটাকে আসলে আমরা বেশি রাখতে পারি, যেহেতু লাইফস্টাইল এবং খাবার দাবারটা আমরা বাসাতেই করতে পারি, কিন্তু মেন্টাল হেলথের সাপোর্টটা আসলে কিন্তু একজন বিশেষজ্ঞর কাছ থেকে নেওয়াটাই আসলে এখানে যুক্তিসঙ্গত। মেনোপজ সোসাইটি নিয়ে একটু কথা বলি। এটার যাত্রা শুরু হয়েছে 2005-এ। প্রফেসর শাহলা খাতুন ন্যাশনাল প্রফেসর ছিলেন, ওনার হাত ধরে যাত্রা শুরু। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এখন হচ্ছে ব্রিগেডিয়ার সুরাইয়া সাফোম সাউথ এশিয়ান মেনোপজ সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের কিন্তু আমরা সাউথ এশিয়ান মেনোপজ সোসাইটির প্রেসিডেন্ট। কাজেই মেনোপজ সোসাইটি আমরা অনেক কিছু করে যাচ্ছি সিন্স 2005 থেকে কিন্তু করে যাচ্ছি। এবং ম্যাডাম যেটা বললাম যে প্রত্যন্ত গ্রামে অঞ্চলেও কিন্তু অনেক সময় আমরা সার্ভিস দেই, অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, রোগীদের দেখি এবং কিছু কিছু রিসার্চ করি কিভাবে খাবার কাজগুলোকে আসলে আরো বিস্তৃত করতে হবে। যেহেতু ম্যাডাম আমরা একদমই শেষ পর্যায়ে আছি, আমরা এখানে শেষ করতে চাই। শেষ ছোট্ট কোনো পরামর্শ যদি থাকে। মেনোপজ ন্যাচারাল প্রক্রিয়া, এটাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়াই জীবনের একটা অংশ। কিন্তু এটা যদি এমন হয় যে শারীরিক অক্ষমতা দেখা দিচ্ছে, তখন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাদের দুজনকে আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাংলাদেশকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা মেনোপজ নিয়ে অনেক কথা বলছিলাম। আশা করি দর্শক যারা ছিলেন তারা অনেক কিছু জানতে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী শুক্রবার ঠিক এই সময়। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।